সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা বিরতির আগে কথা বলছিলাম এফবিসিসিআই এবং এক্সিম ব্যাংকের পরিচালক নুরুল ফজল বুলবুলের সঙ্গে। আমাদের সঙ্গে আরো একজন অতিথি যোগদান করেছেন, তিনি যারা মোর্শেদ বিল্লাহ, ম্যানেজিং ডিরেক্টর, জিটিসি টার্ন গ্রুপ। আপনাকেও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমরা একটু আগে আলোচনা করছিলাম আসলে রেমিটেন্স প্রবাহ যে পরিমাণ আসছে, যেভাবে আসছে, আমি বলছিলাম যে বেসরকারি পর্যায়ে যে ব্যাংকগুলো আছে তাদের সহযোগিতা পেলে হুন্ডির প্রভাবটা কমবে। আপনার কি মত, আপনার কি সুপারিশ থাকতে পারে যে এই যে হুন্ডির মাধ্যমে টাকাগুলো আসছে, গভর্নমেন্ট রাজস্ব থেকে ফেলিউর হচ্ছে অনেক জায়গা থেকে, প্রাইভেট ব্যাংকগুলোকে সুযোগ দেওয়ার জন্য সরকারের কি করা উচিত? এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। আসলে বাংলাদেশের টোটাল বৈদেশিক টোটাল রেমিটেন্সের যে অবস্থান বাংলাদেশে, জাতীয় এর একটা সিংহভাগ এই রেমিটেন্সের মাধ্যমে আমরা পূরণ করে থাকি। তো দেখা যাচ্ছে আমাদের মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দেশগুলোতে যারা অবস্থান করছেন তাদের বেশিরভাগই কিন্তু বৈধ পন্থার চেয়ে অবৈধ পন্থাগুলো বেশি বেছে নিচ্ছে। তারা হুন্ডির মাধ্যমে টাকা দেশে পাঠাচ্ছে। তাদের কারণ, তার বেশ কিছু লজিক্যাল রিজন এখানে রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যেমন ব্যাংকগুলো খুব র্যাপিডলি যেভাবে মানে হ্যান্ড টু হ্যান্ড টাকাগুলো পৌঁছানোর ব্যাপারে যতটুকু না তৎপর, এর চেয়ে বেশি তারা হুন্ডির মাধ্যমে সেই সুযোগগুলি পাচ্ছে। আরেকটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার এখানে ব্যাংকের চেয়ে মুনাফাটা হুন্ডির মাধ্যমে বেশি পাচ্ছে। এই জিনিসগুলোর প্রতি লক্ষ্য রেখে আমার মনে হয় যে ব্যাংকগুলো, নতুন নতুন যে ব্যাংকগুলো, প্রাইভেট ব্যাংকগুলো, তারা নতুন নতুন পলিসিস অ্যাপ্লাই করবেন এবং পাবলিকের দ্বারগোড়ায় যে সমস্ত প্রবাসে বাংলাদেশিরা, বাংলাদেশি কমিউনিটি যে সমস্ত জায়গায় অবস্থান করছেন, সেই সমস্ত জায়গায় বিশেষ বিশেষ ক্যাম্পেইনিং এর আয়োজন করে তাদেরকে বৈধ পথে ব্যাংকের মাধ্যমে টাকাগুলো দেশে পৌঁছানোর জন্য যথাযথ ব্যবস্থা এবং উদ্যোগ যদি গ্রহণ করে, তাহলে এটার একটা বিশাল সুফল দেশে ব্যাংকগুলো পাবে, সাথে সাথে দেশের বৈদেশিক মুদ্রারও একটা বিশাল রিজার্ভ এখানে সংরক্ষিত হবে। জনাব নুরুল ফজল বুলবুল, আপনি একটু আগে বলছিলেন যে মাত্র 1.5 বছর আগে আপনাদেরকে অনুমতি দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় হাউস করার জন্য, এক্সচেঞ্জ হাউস করার জন্য। সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে উদ্যোগটা কিরকম? খুব স্লোলি যাচ্ছে নাকি কোনো কত বাধা আপনারা সম্মুখীন হচ্ছেন? এটা তো আসলে আমি আগে বলেছি যে ডক্টর সালাউদ্দিন সাহেবের নেতৃত্বাধীন যে সেন্ট্রাল ব্যাংক ছিল, ওনারাই এই গেটটা ওপেন করেছেন। ক্লোজ ছিল এটা এর আগে, একেবারে ক্লোজ ছিল। এটা উনি শুরু করে এবং এক্সিম ব্যাংক ওয়াজ দ্য ফার্স্ট আর কি। তারা তাদের ওই যে ব্রেকলিনে একটা শাখা করার মধ্য দিয়ে এটা। এরপরে কেয়ারিং রেগুলেটর হিসেবে ডক্টর আতিউর রহমান সাহেব আসার পরও সেই ধারা অব্যাহত আছে। যেমন এরপর আমরা কানাডাতে করেছি, এরপর আমরা অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করেছি, নিউ ইয়র্কে যাচ্ছি। এবং আমরা না শুধু এক্সিম ব্যাংক না, অন্যান্য প্রাইভেট ব্যাংক সবাই যাচ্ছি। এবং আমাদের অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস, বিএবির দাবি এবং এবিবির দাবিও তাই যে এটা আমরা চাই। এবং প্রধানমন্ত্রীর সাথে বৈঠকেও আমরা এটা করেছি এবং গভর্নর সাহেব একমত হয়েছেন। এবং আমরা সারা দেশে, বিশ্বের সব জায়গায় বাঙালিরা আছেন, ছড়িয়ে যেতে চাই। 60 থেকে 70 লক্ষ বাঙালি এখন আছেন, বাংলাদেশি আছেন। এই এদের ইয়েটা যদি বৈধ পথে আসে, যদিও এর মূল জিনিস কিন্তু প্যাট্রিয়টিজম, যে আমাদের বৈধ পথে আসলে এই যে এটা দেশপ্রেম, এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যাবে না। হ্যাঁ, এরপরে বাস্তবতাও আছে, এটা উনি বলার চেষ্টা করলেন যে হয়তো 1-2 টাকার ডিফারেন্স পায়, একটু মানি একটু বেশি পায়, বা সার্ভিসটা একটু বেটার হয়তো থাকেন, কিন্তু ওইটা তো ড্রাগে যায়, ওই টাকাটা তো খারাপ অর্থে যায়। সুতরাং ওইটাও কিন্তু বুঝতে হবে আমাদের যারা প্রবাসীদের, এবং সেটা তাদের বোঝানোর জন্য একটা রাষ্ট্রীয় এবং মানে সার্বিকভাবে একটা ক্যাম্পিং দরকার। সেটাও দরকার যে এটা একটা প্যাট্রিজমের বিষয়। আপনি 73 টাকা পাবেন না 71 টাকা পাবেন, এর চেয়ে বড় বিষয় হলো আপনার হোল জেনারেশন, আপনার জনপদ, মাটি, মানুষ, মানচিত্র, সেটা টিকে থাকবে কিনা। কারণ এই হুন্ডি মানিটা ওই আপনার ড্রাগ মানি হয়, ওইটা অস্ত্রতে যায়, ওইটা খারাপ পথে যায়। এই জিনিসটা বুঝতে হবে। তবে সরকার যেরকম গণতান্ত্রিক সরকারের নতুন উদ্যমে যে পলিসি, ওপেন পলিসি নিয়েছে, তাতে আমাদের 29টা প্রাইভেট ব্যাংক যদি সারা পৃথিবীর সবগুলি শহরে আমরা ছড়িয়ে পড়তে পারি, বাংলাদেশিরা যেখানে কাজ করছেন, তাহলে আমরা মনে করি রেমিটেন্স এখন যেই 11-12 বিলিয়ন ডলার আছে সেটা আরো বেরিয়ে যাবে। এবং আপনার এই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, যেটা বাংলাদেশ আমরা সবাই বলি, দ্যাট ইজ দ্য ট্রুথ, যে গার্মেন্টস থেকে আমাদের হাইয়েস্ট ইয়ে আসে। গার্মেন্টসে আসার পর আবার 80% ব্যাক টু ব্যাকে চলে যায় বিদেশে। 20% থাকে ইন দি ফর্ম অফ, ইন দ্য নেম অফ ওয়েজেস অ্যান্ড প্রফিট অফ দি ওনার্স অফ ব্যাংকের চার্জেস। তার মানে যদি 12 বিলিয়ন করেনও আপনি, তাহলে 3 বিলিয়ন আপনি হাইস্ট পাচ্ছেন, 9 বিলিয়ন আবার ব্যাক টু ব্যাকে চলে যাচ্ছে। ব্যাকওয়ার্ড লিঙ্কেজে অনেক কথা আছে এই প্রসঙ্গে, এই সাবজেক্ট না এটা। কিন্তু
এই মূল টাকাটা কিন্তু এই দেশে লাইট জ্বলছে, ব্যাংক চলছে, ইন্স্যুরেন্স চলছে, আমি কাপড় পরছি, গাড়ির পেট্রোল চলছে, এই বিদেশিদের প্রবাসীদের টাকা, এর কষ্টার্জিত 70 লক্ষ লোকের টাকা। এদিকেও নজর দিন। আপনি একটু বলবেন যে আপনার বাইরেও তো ব্যবসা আছে, আপনি শ্রমিকদের সঙ্গে কাজ করেন, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন। আপনার যে ব্যাংকিং করতে গিয়ে যেখানে এখনো নুরুল ফজল বুলবুল বলার চেষ্টা করলেন যে ওনারা চেষ্টা করছেন কিন্তু ছড়িয়ে পড়তে পারেননি, এখনো সরকারি ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, সমস্যাটা কি হয় আসলে তারা এই যে টাকাগুলো পাঠানোর সময়? এই শুধুমাত্র 1 টাকা 2 টাকা বেশি পাওয়ার বাইরেও কিন্তু কিছু সমস্যা আছে, যেটা আমরা জানার চেষ্টা করি আপনার কাছ থেকে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিম যেটা, সেটা হচ্ছে পাবলিক যে সমস্ত বাংলাদেশি কমিউনিটিগুলো যে সমস্ত জায়গায় অবস্থান করছেন বিদেশে, ওই সমস্ত জায়গাগুলোতে দেখা যাচ্ছে যারা হুন্ডির বিজনেসের সাথে ইনভলভ, তাদের a lot of public are involved and working here and there, বাট আমাদের ব্যাংকের যে শাখা প্রশাখাগুলো এবং তাদের প্রপারলি যে সার্ভিসটা দেওয়ার জন্য ডোর টু ডোর যে পলিসিটা হুন্ডি ব্যবসায়ীরা অ্যাপ্লাই করেন, সেটা ব্যাংকের ক্ষেত্রে আমার মনে হয় নাই আর কি। আরেকটা জিনিস যে ভাই যে কথাটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট, যে একটা দেশের প্রতি যে মমত্ববোধ, যে প্যাট্রিয়টিজম, যে দেশের মানচিত্র, দেশের স্বাধীনতা, এই দেশের উন্নতি, এই দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, সবকিছুর পেছনেই তো আমাদের যে রেমিটেন্স গুলো, পাশাপাশি আমাদের যে জাতীয় আয়ের মধ্যে যে সমস্ত খাতগুলো থেকে টোটাল কাভারেজটা হয়, তার মধ্যে আমরা তো তাদের টাকাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এবং আমরা সেটার জন্য যদি প্রপারলি সরকার এবং প্রাইভেট অর্গানাইজেশনগুলো যদি যথাযথ পাবলিক অ্যাওয়ারনেস, পাবলিক যে কনসাসনেসটা বৃদ্ধির প্রয়াসে তৎপরতা চালায়, আমি মনে করি যে এটা খুব ভালো একটা সুফল বয়ে আনবে আমাদের জন্য। জি, যারা নুরুল ফজল বুলবুল আপনার কাছে আসি, যে সেটি হচ্ছে যে গত তত্ত্বাবধায়ক সরকারের 2 বছর এবং এই 2.5 বছর শ্রমিকদের যাওয়ার পরিমাণ কিন্তু কমে গেছে অনেক, বরং উল্টো ফিরে আসছে। যেটা লিবিয়াতে সমস্যা হলো, সৌদি আরবে কিছু হচ্ছে, ইয়েমেনে হচ্ছে, ফিরে আসছে। এর ফলে রেমিটেন্সের যে প্রভাবটা পড়বে রেমিটেন্স প্রবাহে আগামী হয়তো অর্থ বছরের পরবর্তী 6 মাসে, সেটাকে কি রিকভার করার মতো অবস্থা বাংলাদেশে হয়েছে, বা সরকারের এই ব্যাপারে কোনো উদ্যোগ কি আছে? সরকার তো উদ্যোগ আছে, এর মধ্যে পলিটিক্যাল ইমপ্লিকেশন আছে, এর ভিতরে দেশের বিশ্ব 2000 যে সময়কালটা আপনি বললেন, সেই সময়কালটাই বিশ্ব 1930 সালের পরে আবার 80 বছর পর একটা মন্দার ভিতরে পড়েছে, এবং সেখানে এই মন্দাটা কিন্তু মিডল ইস্টে আবার নতুন করে এই বছরে শুরু হয়েছে তাদের মাস আপরাইজিং। তো সুতরাং এই সব মিলে কিন্তু একটা রেমিটেন্সের প্রভাব পড়ছে বা শ্রমিক নেওয়ার কথা বলছে। এই ক্ষেত্রে সবচেয়ে প্রাসঙ্গিকভাবে মনে করি যে আমাদের ন্যাশনাল ব্র্যান্ডিং, আমাদের কান্ট্রি ব্র্যান্ডিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট। বাংলাদেশ ব্র্যান্ডিং এইটা কিন্তু আমাদের করতে হবে, যে মেড ইন বাংলাদেশ। এই চাইনিজরা এই যে সেই হিংস্র আমলের থেকেই যে মেড ইন চায়না, পৃথিবীর সব দেশে, চাঁদের দেশেও বলা হয় যোগ করে যে মেড ইন চায়না, বা একটা চায়না টাউন পাবেন, বা একটা চাইনিজ রেস্টুরেন্ট পাবেন। এখন বলা হচ্ছে ইন্ডিয়ান একটা রেস্টুরেন্ট পাবেন। পৃথিবীর সব দেশে ইন্ডিয়ান নাই আর চাইনিজ নাই এমন কোন সহমত নেই, কিন্তু কোথাও আপনি কংগ্রেসের কোন দল নাই, কোথাও কোন বিজেপির দল নাই, কোথাও কোন কেরালা সমিতি নাই, সব জায়গায় আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। আর বাংলাদেশের আমি শ্রদ্ধারে কি বলছি, জাতীয়তাবাদী, অজাতীয়তাবাদী, ইসলামিক, অন ইসলামিক, নামাজি, বেনামাজি সব দল, মুন্সিগঞ্জ, গজারিয়া, বিক্রমপুর, সিলেট, মানে থানা, গ্রাম সমিতি পর্যন্ত আছে। সিলেটের কিছু অঞ্চল, মানে লন্ডনের কিছু অঞ্চল আছে, নিউ ইয়র্কের, সেখানে গ্রাম ইউনিয়ন আছে, গ্রামের নামে সমিতি। তাহলে এগুলি না করে যদি আমাদের প্রবাসী ভাইরা, যারা আমাদের অভিভাবক, যারা আমাদের কষ্টার্জিত সেই বৈদেশিক মুদ্রা আমাদের দেশে পাঠিয়ে আমাদের দেশকে আলোকিত করছেন, তার একটা সব কিন্তু তারা আখেরাতও পাবেন, আমি বিশ্বাস করি, এবং ওনাদের সন্তানরা ভালো হবেন। আরেকটা জিনিস যদি ওনারা করেন, যে আমরা মেড ইন বাংলাদেশ, বাংলাদেশ ব্র্যান্ডটাকে আমরা মধ্যে তুলে ধরবো, বাংলাদেশের পতাকা, বাংলাদেশের আদর্শ, বাংলাদেশের মানচিত্র, একটা নাম বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ, ব্র্যান্ডিং, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আজকে পৃথিবীর এরকম নিউজ হয় না যে দুইটা মারামারি হয়, এটা আমরা দেখেন। সুতরাং এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি। দুই প্রধানমন্ত্রী যখন আমেরিকা যান, তখন দুই দল বিরোধিতা করে, মিছিল করে, এবং সেখানে আমাদের দেশে আসলে ভাবমূর্তি কোথায় যায়। এবং এইটা আমি মনে করি, যদিও আমি নিজেও রাজনৈতিক প্রক্রিয়ারই একটা ফসল, যদিও আমি সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে 10-12 বছর ধরে রাজনৈতিক কাঠামোর সাথে নাই, কিন্তু আমি আগেও যখন ছিলাম তখনও বলেছি, এক পর্যায়ে শীর্ষস্থানেই ছিলাম, যে এবং আন্তর্জাতিক বিভাগও কাজ করেছে আওয়ামী লীগের। আমি তখনও মনে করতাম, এখনো মনে করি, সবসময় মনে করি, দৃঢ়তার সাথে বিশ্বাস করি যে এই ব্র্যান্ডিংটা বাংলাদেশ ব্র্যান্ডিং করতে হবে, যেটা বঙ্গবন্ধু বিশ্বাস করতেন, আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন, যে বাংলাদেশ। বঙ্গবন্ধু কখনো পূর্ব পাকিস্তান
আওয়ামী লীগ করতে লন্ডন যান না, বাংলাদেশের স্বার্থ নিয়ে ফাইট করেছে। জি অবশ্যই। সরোয়ার্দী শেরে বাংলা, ইন্ডিয়ান বাংলাদেশ, এগুলি নিয়ে আমরা ফাইট করেছে। গান্ধী 1893 সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন করেছেন, কংগ্রেসের কোন কমিটি করেন নাই। সুতরাং এটা আমাদের দৃষ্টি দিতে হবে, বাংলাদেশ ব্র্যান্ডিং। জি জনাব মোর্শেদ বিল্লাহ, আপনি কি মনে করেন? রাইট, আসলে এখানে বাংলাদেশের যে ব্যাপারটা, দুই নেত্রীর যে কথাটা প্রসঙ্গক্রমে আসলো, আমি মনে করি যে আমি একটা রেফারেন্স টানি যে মালয়েশিয়ার আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদ বালিতে একটি সম্মেলনে গিয়েছিলেন। তার দেশের শ্রমিকদের, তার দেশের মানুষরা যারা আমেরিকায় অবস্থান করছেন তাদেরকে নিয়ে একটা সম্মেলনে উনি কিছু বক্তব্য রেখেছিলেন এবং তাদেরকে, তাদের বক্তব্য শুনে তাদের যে জিনিয়াস পাবলিকগুলো আছেন ওখানকার, তাদেরকে মালয়েশিয়াতে নিয়ে আসার জন্য উনি একটা উদ্যোগ নিয়েছিলেন। তাদেরকে বলেছিলেন যে আপনারা এখান থেকে কে কে আছেন যারা আমার দেশে, আপনারা যে মেধাগুলো এখানে দিচ্ছেন আমেরিকাতে, আপনারা যদি বাংলাদেশে মেধাগুলো, মালয়েশিয়াতে মেধাগুলো দেন, তাহলে মালয়েশিয়াটাও কিন্তু একটা স্বর্ণের দেশে পরিণত হতে পারে। তখন কিন্তু ওই সময়ই কিন্তু বললো, ওরা বললো আমাদের তো এখানে যে ফেসিলিটিস গুলো দিচ্ছে সেই ফেসিলিটিস গুলো আমাকে মালয়েশিয়াতে দিতে পারবে না। তখন কিন্তু মাহাথির মোহাম্মদ বলল যে আপনাদের যে ফেসিলিটিস গুলো দেওয়া হয় সে সব ফেসিলিটিস গুলো মালয়েশিয়াতে আপনাদেরকে প্রোভাইড করা হবে, কিন্তু আমি যে বিমানে করে আসছি সেই বিমানেই কিন্তু আপনাদেরকে যেতে হবে। তখন ওই সময়ে যারা উপস্থিত ছিলেন তাদের মোস্ট অফ দ্য অ্যাটেন্ডেন্সি কিন্তু মাহাথির মোহাম্মদের সাথে দেশে চলে এসেছিলেন এবং দেশে এসে কিন্তু তারা তাদের যে অবস্থান আছেন, যে ক্ষেত্রে এক্সপার্ট, তারা কিন্তু মালয়েশিয়াতে এসে মালয়েশিয়াতে তাদের কর্মক্ষেত্র তৈরি করে নিয়েছেন। এই দৃষ্টান্তগুলো আমাদের দেশের নেতৃবৃন্দরাও তৈরি করতে পারলে আমার মনে হয় দেশের জন্য ভালো হবে। জনাব মোর্শেদ বিল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব নুরুল ফজল বুলবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বলতে পারতাম কিন্তু সময়ের অভাবে আমাদেরকে শেষ করতে হচ্ছে। দর্শক, শেষ করছি আজকের প্রবাসী বাংলাদেশ অনুষ্ঠান। আপনাদের যে কোনো সমস্যা আমাদেরকে পাঠান, আমাদেরকে লিখে পাঠান। আমাদের কাছে চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক প্রবাসী বাংলাদেশ, 21 টেলিভিশন, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215 এই ঠিকানায়। এছাড়া ইমেল করতে পারেন প্রবাসী বাংলাদেশ etv@gmail.com এই ঠিকানায়। আমাদের কাছে চিঠি লিখে পাঠান আপনাদের যে কোনো সমস্যা, আমরা অবশ্যই কথা বলবো, আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ভালো থাকুন, সবসময় চোখ রাখুন 21 পর্দায়।